মঞ্জু ভাই, আমরা সাম্প্রতিক সময়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভারত বিদ্বেষ। যখন বাংলাদেশে প্রবলভাবে আপনার দ্রব্যমূল্যের সংকট, বাংলাদেশে ইন্টারনাল নানান ধরনের সমস্যা দেখতে পাচ্ছি, হিন্দুদের উপরে নির্যাতন দেখতে পাচ্ছি, ঠিক ওই একই সময় ভারত বিদ্বেষ, অর্থাৎ ভারতকে এই করবে সেই করবে। আজকে দেখলাম একজন এক্স আর্মি অফিসার, সে ভারতকে দখল করতে চায়, কলকাতাকে দখল করতে চায়, এই ধরনের কথা। এই ভারত বিদ্বেষের জায়গা থেকে আমরা ভারত সরকারকে কোনো কথা বলতে দেখিনি, তাদের গণমাধ্যমকে কথা বলতে দেখেছি। এই পুরো ভারত বিদ্বেষ, তারপর ভারতের পতাকা আপনার পদদলিত করা, ভারতকে অ্যাটাক করবে, বা এই সম্পূর্ণ বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনি যদি দেখেন, বাংলাদেশে ভারত বিদ্বেষ কিন্তু একটা হিস্ট্রিক্যাল জায়গা আছে, একটা হিস্ট্রিক্যাল, একটা মিথোলজি মতো একটা জায়গা। ভারতের বিদ্বেষের একটা ক্ষেত্র বাংলাদেশে আছে। এটা কোথায় আছে আপনাকে বলি। 1971 সালে যখন আমাদের মুক্তি সংগ্রামের আগে যে নির্বাচনটি 70-এ হয়, সে 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে 6 দফার পক্ষে 11 দফার পক্ষে যে দলটি নির্বাচন করেছে তারা পেয়েছিল 70 ভাগ ভোট, আর 30 ভাগ ভোট কিন্তু পেয়ারে পাকিস্তানের মানুষরা কিন্তু পেয়েছিল। তাহলে এই 30 ভাগের সাথে এই 53 বছরের পথ চলায়, যেখানে আওয়ামী লীগ এই দেশ শাসন করেছে, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেছে, যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, হ্যাঁ, গণমানুষের জীবন উন্নয়ন করেছে, বাংলাদেশকে একটা মডেল তৈরি করেছে, সেখানে কিন্তু ওই পাকিস্তানি পেয়ারে পাকিস্তানদের বংশধররা যুগ 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 বংশ পরম্পরায় ওদের সংখ্যা কিন্তু আমাদের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে। আরো একটা জিনিস দেখেন, যারা বাংলাদেশপন্থী, পাকিস্তানপন্থী নয়, তারা কিন্তু 1971 সালে 34% ছিল হিন্দু সম্প্রদায়। এই হিন্দু সম্প্রদায়ের এখনের অবস্থান 10%-এর নিচে। তাহলে এই যে আপনার 34 থেকে 10, 24% লোক এরা কিন্তু নাই হয়ে গেছে। কাদের কারণে? এই ভারত বিদ্বেষী যে মানুষরা আছে, তাদের নির্যাতনে, অত্যাচারে নিপীড়িত, নিষ্পেষিত হতে হতে তারা আর এই দেশে থাকতে পারেনি। এটা আমি কথা বলছি না, আপনি হিস্ট্রিক্যালি যদি অবজারভেশনটা দেখেন, 34% ছিল 1971 সালে, আর আজকে হচ্ছে 10%-এর নিচে। তাহলে 24% লোক আমাদের ওদিক থেকে কমে গেল। আবার অন্যদিকে এই মোল্লা সম্প্রদায়, যারা মনে করেন যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এটাতে যারা বিশ্বাস করেন, তাদের কিন্তু 7-8 জন 9 জন করে ছেলে পেলে, তো তাদের সংখ্যা তো এমনিতেই বৃদ্ধি পায়। তাদের সংখ্যা কিন্তু ওই 30% থেকে 50%-এ গিয়ে ঠেকছে, 40%-এ গিয়ে ঠেকছে। এই 40% যখন একজনে হুক্কা হুয়া বলে, বাকিরা কেয়া হুয়া বলে চিল্লায়। এখন এর কারণটা কি দেখেন, এরা যতই চিল্লাক, ওদের বুদ্ধিবৃত্তি কিন্তু হাঁটুর নিচে। এই হাঁটুর নিচে বুদ্ধিবৃত্তি থাকার কারণে তারা কিন্তু কোনো দিনে কোনো কিছু অর্জন করতে পারে নাই। 1971 সালে তারা পরাজিত হয়েছে, 66-তে তারা পরাজিত হয়েছে, 52 সালে আমাদেরকে ভাষা উর্দু ছাপিয়ে দিতে যায় তারা পরাজিত হয়েছে। তাদের কিন্তু ইতিহাস কিন্তু পরাজয়ের। কিন্তু এই পরাজিত হতে হতে তারা এবারে আইসা জয়লাভ করেছে। কার বিরুদ্ধে? মুক্ত বুদ্ধির বিরুদ্ধে, স্বাধীনতার সপক্ষের যে শক্তি তার বিরুদ্ধে, বাংলাদেশের পক্ষে যে শক্তি তার বিরুদ্ধে। এই ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীর ছেলেপেলেরা নানান নামে, নানা পথে, নানান ভাবে এই আন্দোলনটাকে ক্যাপচার করেছে। মানুষ, সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারেনি যে এরা কারা। এরা বন্যচোরা, এরা লুকিয়ে ছিল। লুকিয়ে থেকে তারা যে সংগ্রামটা করেছে, এই সংগ্রামে জনমানুষকে সম্পৃক্ত করেছে। সর্বোপরি পরবর্তীতে আর্মির সহযোগিতায়, অর্থাৎ আর্মি প্রধান যখন বলল যে আমরা জনগণের সাথে আছি, তখন কিন্তু তারা বুঝলো যে না, এবার আর্মির হেডকোয়ার্টারও তাদের সাথে আসে। তখন তারা আন্দোলন করে এই গণহত্যা চালিয়ে পুলিশ হত্যা করলো, মানুষ হত্যা করলো, ঘরবাড়ি জ্বালালো, সরকারি সম্পদ লুণ্ঠন করলো, সরকারি সম্পদ ধ্বংস করলো, করে তারা ক্ষমতার পথ পরিবর্তন করলো। এখন তারা এসে তাদের ওই 70, 69, 68, 67, 52-তে তারা যে ধারা ছিল সে ধারায় পাকিস্তানের সাথে একীভূত হওয়া, অথবা পাকিস্তানের সাথে একীভূত হওয়া না গেলেও দ্বিতীয় পাকিস্তান হিসেবে, পূর্ব পাকিস্তান হিসেবে এটাকে আবার বেন্ডিং করার চেষ্টা। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই যে বাংলাদেশের স্বাধীনতার 53 বছর, ভারতের সাথে যে আমাদের সমস্যাগুলো, অভিন্ন সমস্যা, যেমন আমাদের সীমান্ত সমস্যা, আমাদের নদী সমস্যা, আমাদের 2-4 দেশের বাণিজ্য সমস্যা, আমাদের সমুদ্র সীমার সমস্যা, এই সমস্যাগুলো, তারপরে পার্বত্য চট্টগ্রামের সমস্যা, এই সমস্যাগুলো কি এই মাওলানা ভাসানী থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত, আমিনীরা, মুফতি আমিনীরা পর্যন্ত তারা কি করেছে? পারাক্কা বরাবরে লং মার্চ করেছে। লং মার্চ করে আমাদের যে হার্ডিঞ্জ ব্রিজের নিচে দিয়া হেলিকপ্টার চলতো, মানে এটার নিচে দিয়া ট্রাক চলতো,
সেই হার্ডিন ব্রিজের নিচে দিয়া পানি প্রবাহিত করে এই গঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনাকে আবার উর্বর করার ক্ষেত্রে, এই উর্বর করে বাংলাদেশকে খাদ্য সংসম্পন্নতার ক্ষেত্রে যেটা দরকার ছিল সেটা ছিল গঙ্গার পানি চুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে 96 সালে প্রথম, 96 থেকে 2000 ভিতরে দুইটা সমস্যার সমাধান করেছে। একটা হলো গঙ্গার পানি চুক্তির সমস্যার সমাধান, আরেকটি হলো পার্বত্য চট্টগ্রামে জিয়াউর রহমানের 77 সালে আগুন লাগানো যে যে যুদ্ধ চলতেছিল সেই যুদ্ধটা বন্ধ করা, ভারতের সাথে আলোচনার ভিত্তিতে যাতে বর্ডার দিয়ে কোনো রকমে এই ইন্ডিয়াতে গিয়ে তারা যেন অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে দেশে এসে অশান্ত করতে না পারে সেটা বন্ধ করে একটা শান্তি চুক্তি করলো। তার মানেটা দেখেন, প্রথম যাত্রায় দুইটি শান্তি চুক্তি, একটি হলো পানির জন্য পানি এনে শান্তি স্থাপন করলেন, মানুষের পেটে ভাত দিলেন, খাদ্য উৎপাদন বাড়ালেন, নদীতে পানি আসলো যে নদী শুকিয়ে গিয়েছিল, এবং পার্বত্য শান্তি চুক্তি করলেন। তারপরে আসেন 1972 সালে ইন্দিরা মুজিব একটা চুক্তি হয়েছিল যে বেরুবাড়ি, আঙ্গুরপোতা, দহগ্রাম, ছিটমহল যেগুলা ভারতের ভেতরে এবং বাংলাদেশের ভেতরে দুই দেশের ভেতরেই ক্রস মানে নাগরিকত্ব ছিল, যে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান টেরিটরি, আবার ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের টেরিটরি। তো এখন বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার যে টেরিটরি ছিল আর ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের যে টেরিটরি ছিল, এই দুইটাতে প্রায় 1500 একর জায়গা, 1500 হেক্টর জায়গা হিসেবে বেশ কম হয়, অর্থাৎ আমরা 1500 একর বেশি পেয়েছি। কিভাবে, মানে এটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। মূল কথাটা হচ্ছে ইন্দিরা মুজিব চুক্তিতে যে আমাদের ল্যান্ড এক্সচেঞ্জের কথা ছিল, এই এক্সচেঞ্জ কিন্তু কখনো হয়নি। জিয়াউর রহমানও পারেনি, শেখ হাসিনা 96ও হয়নি, খালেদা জিয়াও পারেনি, এরশাদও পারেনি, কেউ পারেনি। তখন শেখ হাসিনা কি করলো, এই মোদির সাথে, মোদী সরকারের সাথে একটা সমঝোতা করে বললো যে দেখেন, এই সীমান্তের যে মানুষগুলা এরা কিন্তু মানবেতর জীবন যাপন করে, এদের কোনো পতাকা নেই, এদের কোনো মানচিত্র নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কোনো কমিউনিকেশন নেই। এই মানুষগুলার জীবনকে যদি ফিরিয়ে দিতে হয় তাহলে ইন্দিরা মুজিব চুক্তিটাকে বাস্তবায়ন করতে হবে। তখন এই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয়বার যখন ক্ষমতায় আসেন, তখন ইন্ডিয়ার সাথে এই দ্বিপক্ষীয় এই চুক্তিটি কার্যকর হয়। এর ফলে আমাদের সীমান্তে যে মানে অসংখ্য মানুষ যেভাবে ভুগতেছিল, এই ভোগান্তিটা নিরসন হয়েছে। তারপরে দেখেন, এই ইন্ডিয়ার সাথে আরেকটি সমস্যা ছিল, তালপট্টি এরিয়াতে বাংলাদেশের সমুদ্র সীমা 21,000 বর্গ কিলোমিটার, 25,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা নিয়ে একটা বিরোধ ছিল। খালেদা জিয়া চেষ্টা করেছে, জিয়াউর রহমান চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, মুজিবের সময় হয়নি, কেউ পারেনি। তখন শেখ হাসিনা সমঝোতার ভিত্তিতে বললো যে দেখো, আমরা ভাতৃপ্রতিম, বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমরা তো কারো শত্রু নয়, চলো আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা এটাকে একটা আরবিট্রেশনে নিয়ে যাই। তখন নেদারল্যান্ডের হেগে এটা আরবিট্রেশন হলো। সে আরবিট্রেশন ইন্ডিয়াও মানবে, আমরাও মানবো। ডক্টর কামাল হোসেন সেখানে কিন্তু লয়ার হিসেবে ছিলেন। সেখানে আমরা এই 25,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমার একটা সমাধান হলো। সমাধানটা কি? আরবিট্রেশনের রায় দিল, বাংলাদেশ পাবে 21,000 আর ইন্ডিয়া পাবে 4,000। তার মানেটা কি দাঁড়ালো, যে 53 বছরের, 50 বছরের যে পুঞ্জীভূত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু ওই জিঙ্গোইজম দিয়া, হিন্দু বিরোধিতা দিয়া, পাকিস্তান মানে ইন্ডিয়া বিরোধিতা দিয়ে সমাধান হয়নি। এগুলার সমাধান হয়েছে জননেত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয়ভাবে কূটনৈতিক শিষ্টাচারকে বজায় রেখা দুইটা জাতির মধ্যে, দুইটা দেশের মধ্যে পজিটিভ ডায়ালগের মাধ্যমে। আপনি দেখেন, আমরা সীমান্ত সমস্যা শেষ করলাম, আমরা পানি সমস্যা শেষ করলাম, পানির আরো সমস্যা আছে। আমাদের 54টা অভিন্ন নদী ভারত থেকে এসছে। এই জায়গাতে যদি শুধু একটু আপনাকে অ্যাড করি, তাহলে যে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী ভারতকে সব দিয়ে দিয়েছে, যিনি ভারতকে সব দিয়ে দেয় তিনি কি আন্তর্জাতিক অপরাধ বা আন্তর্জাতিক এরকম আরবিট্রেশনে যান? এটা অদ্ভুত না? হ্যাঁ, সেটাই তো কথা। এই যে মনে করেন, আরো একটা কথা বলি আপনাকে, শুধু ভারত না, নেইবারিং কোনো কান্ট্রি থেকেই বাংলাদেশের কোনো সরকার কোনো কিছু আদায় করতে পারেনি। বার্মার সাথে আপনি জানেন, আমাদের যে টেরিটোরিয়াল সি, আমাদের যে কন্টিনেন্টাল শেলফ, এটা নিয়ে 1,31,000 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে ডিসপিউট। এখানে বার্মা মৎস্য হরণ করতো, বাংলাদেশ সেখানে যেতে পারতো না। তখন 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর বার্মার সাথে একটা নেগোসিয়েশন করলো যে দেখো, আমরা বন্ধুপ্রতিম দেশ, তোমাদের থেকে আমরা কেনা বেচা করি, তোমরা আমাদের এখানে অনেক কিছু প্রোডাকশন বিক্রি করো, আমরা তোমাদের কাছে বিক্রি করি, তা আমরা কেন
হানাহানি করব, চলো আমরা আরবিট্রেশনে যেতে। জার্মানিতে একটা আরবিট্রেশন হলো, জার্মানিতে আরবিট্রেশন হলো এইরকম যে ঠিক আছে, আমরা দুই পক্ষ আগে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো যে এই আরবিট্রেশন যে রায় দিবে আমরা সেটা মেনে নেব। তারপরে বছরব্যাপী জার্মানিতে আরবিট্রেশন হলো। আরবিট্রেশন হওয়ার পরে আরবিট্রেটররা রায় দিলেন, ওই রায়ে বাংলাদেশ 1,31,000 সমুদ্র সীমা পেয়ে গেলেন। তার মানে বাংলাদেশের যে সমুদ্র সীমা, ওই সমুদ্র সীমাটি আগে যা ছিল সেটি বেড়ে গেল আরো 1,31,000 বর্গ কিলোমিটার। তার মানে কি দেখেন, ইন্ডিয়ার থেকে আসলো আমাদের সমুদ্র সীমা এই 21,000, আর এখানে আসলো 1,31,000, মোট 1,52,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট আয়তনের সাথে আমাদের সমুদ্র সীমার আয়তন বেড়ে গেছে। কিভাবে বাড়লো? অর্থাৎ একটা বাংলাদেশের সমান দেশ আমরা পেয়েছি। কিভাবে পেয়েছি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়ালগ, দূরদর্শিতা এবং ডিপ্লোম্যাটিক সলিউশন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একসাথ করে দেশটাকে এগিয়ে নেওয়া। এখন বাংলাদেশে যারা মূর্খ, যারা ধর্মন্ধ, যারা প্রাগৈতিহাসিক কাল থেকে ধর্মকেই তাদের জীবনের সব বেস করে তারা মানে অন্য কিছু আর দেখে না, তাদের কাছে তো এগুলো দেখা যাবে না। এই যে সমুদ্র সীমা বেড়ে গেল 8-10টা, এই সমুদ্র সীমা বাড়ায় কিন্তু শেখ হাসিনা আরেক বিপদে পড়ছে। কি রকম বিপদে পড়ছে জানেন? এই সমুদ্র সীমাটাকে 8টা ভাগে ভাগ করছে। অর্থাৎ আমরা যে 1,52,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা পাইছি, এটার মধ্যে মোট 8টা ভাগ করছে। এই 8টা ভাগের মধ্যে 3টা ভাগ আছে যেখানে তেল পাওয়ার সম্ভাবনা 80%। এই 3টা ABC আলাদা ভাগ করে রাখছে। এই 8টার মধ্যে আর হলো 5টা। এই 5টা ওপেন দরপত্রের মাধ্যমে আমেরিকা, ব্রিটেন, কানাডা, সুইডেন বিভিন্ন দেশকে দিয়েছে। আমেরিকা চায় ABC যে 3টাতে তেল পাওয়া যাবে, ওই 3টার কোনো একটা তারা নিতে চায়। কিন্তু বাংলাদেশ সরকার এই 3টা রিজার্ভ রাখছে বাংলাদেশের পেট্রো বাংলার জন্য, কারণ আমরা জানি আমাদের তেল এখানে আছে। এখন এই ইন্টারন্যাশনাল কন্ট্রিবিউটররা চায় এখান থেকে তেল উৎপাদন করতে। এখন শেখ হাসিনার সমস্যা হয়ে গেছে, তিনি যেহেতু বাংলাদেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক মানুষ, তার বাবা এদেশের জন্য জীবন দিয়েছে, পুরো পরিবার জীবন দিয়েছে, তার জীবনটাকে তিনি উৎসর্গ করেছেন, সেই জন্য তিনি এই 3টা ব্লককে কখনো ছাড়েননি। না ছাড়ার কারণে এই আন্তর্জাতিক একটা চক্রান্ত, তাকে কিভাবে ক্ষমতা থেকে বাইর করে দেওয়া যায় সেটার সাথে ছিলেন। এবং তাদের সাথে কাঁধ মিলিয়েছে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী, যারা 1971 সালে পরাজিত হয়েছে, 1975 পরাজিত হয়েছে, 90-তে পরাজিত হয়েছে, বিভিন্ন সময়ে পরাজিত হইতে হইতে তাদেরও তো একবার জিতা লাগবে, এবার তারা জিতেছে। এখন তাদের এবারে জিতাতে বাংলাদেশ হেরে গেছে। আমি এই জায়গাতে একটু আপনার সাথে অপোজ করি। আসলে কি জিতেছে? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই দখলদার বাহিনীর কোনো ব্যর্থতা লুকানোর কি চেষ্টা করা হচ্ছে ভারত বিদ্বেষের মাধ্যমে? 3, ভারতের সাথে যুদ্ধ করে বাংলাদেশ কি টিকে থাকতে পারবে? শুধু ভারত কেন, মায়ানমার বা সীমান্তে যারা আছে তাদের সাথে যুদ্ধ করে একটি দেশ কি টিকে থাকতে পারে কিনা, বা ভারতের মতো এমন একটা বড় শক্তি? আপনার প্রথম কথাটা হচ্ছে এরা জিতেছে কিনা। দেখেন, বাংলাদেশে ফর দ্য টাইম বিং আওয়ামী লীগ সরকার যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছে, নির্বাচনটা প্রশ্নবোধক হোক, তারপরেও কিন্তু একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যারা ক্ষমতায় এসছে, তারা এখন ক্ষমতার বাইরে। তাদেরকে ক্ষমতার বাইরে নিয়ে বঙ্গভবন ভেঙে ফেলা, গণভবন ভেঙে ফেলা, 32 নম্বর ভেঙে ফেলা, টিভি ভবন ভেঙে ফেলা, এইরকম যে কাজগুলা করছে, সংসদ ভবনে বসে বিড়ি খাওয়া, এই যে মনে করেন এই কাজগুলা তারা করে, তারা তো মনে করছে আপাত দৃষ্টিতে তারা জয়লাভ করেছে। আপনি দেখতেছেন তারা এখন মনে করেন যে ছড়ি ঘুরাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা সারা জীবন শান্তিকামী মানুষ, তাদের বিরুদ্ধে ওই মানবতা বিরোধী অপরাধের বিচার করছে। কারে দিয়া? ওই রাজাকার তাজুলের দিয়া। রাজাকার তাজুলের দিয়া, যে নাকি রাজাকারদেরকে ডিপেন্ড করছে, লয়ার ছিল, সেই রাজাকার তাজুলের দিয়া এখন যুদ্ধ অপরাধীদের বিচার করে শেখ হাসিনা, যারা সবাই মুক্তিযোদ্ধা। তার মানে বোঝেন, এই জন্য বলছি এদের এই জায়গায় জয় এইটুক। কিন্তু দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন যে ভারতের মতো একটা শক্তি এত বড় শক্তির সাথে যুদ্ধ করে পারবে কিনা, তারা কি ভারত যুদ্ধটা করতে হবেই বা কেন? মানে ভারতে ওরা যুদ্ধ করার মানে এখানে তো যুদ্ধের কোনো ইস্যু নাই। এটা হচ্ছে কি জানেন, ওই যে আমি একটু আগে বললাম না, হুক্কা হুয়া কেয়া হুয়া, এরা যে এদের ভেতরে যে একটা জ্বালা। আপনি একটা জিনিস জানেন না, ভারত এবং বাংলাদেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যার ভিতরে ভারতের মুসলমানের সংখ্যা কত, বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত? ভারত হলো হিন্দুস্তান, আপনি হলেন পাকিস্তানের অংশ। এখন আমরা বাংলাদেশ তো পাকিস্তান ছিল, ওই পাকিস্তানের ভেতরে
হিন্দুস্তানের লোক ছিল 36%, এখন আছে 10%। আর ইন্ডিয়ার ভিতরে এখন মুসলমানের সংখ্যা নামে বেনামে প্রায় 30 কোটির কাছাকাছি। ডাবল। বাংলাদেশের ডাবল কি? পাকিস্তান, বাংলাদেশ, ইরান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, নাইজেরিয়া, পৃথিবীর এমন কোন, ইন্দোনেশিয়াতে 30 কোটির কাছাকাছি, অর্থাৎ ইন্ডিয়ার কাছাকাছি জনসংখ্যা আছে শুধু ইন্দোনেশিয়ায়। পুরা পৃথিবীতে মানচিত্রে যতগুলো দেশ আছে, ইন্ডিয়ার চাইতে বেশি মুসলমান আর কোনো দেশে নাই। একটা অনেকে বলে থাকে ইন্দোনেশিয়া, কিন্তু ইন্দোনেশিয়া চাইতেও ভারতে মুসলমানের সংখ্যা বেশি। সেই জন্য বলছি, আপনি কার সাথে আজকে যদি মনে করেন যে এরা যেরকম জিঙ্গুজম তুলছে যে না হিন্দু করে থাকতে দেব না, তো হিন্দুরা মুসলমানরা ইন্ডিয়াতে থাকতে দিল না, তাহলে আপনি কি করবেন? বাংলাদেশের লোক সংখ্যা হবে তখন 40 কোটি। আপনি 40 কোটি মানুষকে জাগাতে হবে বাংলাদেশ, আর আপনি বাংলাদেশকে তো দোতলা করতে হবে। 30 কোটি হয় আর আমাদের 20 কোটি হয়, তাহলে 50 কোটি। তো 50 কোটি মানুষের কোনো খাবার দেওয়ার, অন্ন দেওয়ার, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা দেওয়ার আপনার কোনো ব্যবস্থা আছে? নেই। তার মানে হচ্ছে কি, আপনি যদি এখন 10% হিন্দুকে ভারতে দৌড়াইয়া দিতে চান, এটা তো ইন্ডিয়ার জন্য লাভ। তারা 20 কোটি মুসলমান, 30 কোটি মুসলমানকে বাংলাদেশে পাঠাইয়া 10 কোটি হিন্দু নিয়ে যাবে, অসুবিধা কি তাদের? তাদের তো লাভ, কারণ 10 কোটির বিনিময়ে যদি 30 কোটি ফাটাই দেওয়া যায়, এই মোল্লাদেরকে, এই কাঠ মোল্লাদেরকে, এই ধর্মান্ধদেরকে, এই মৌলবাদী শক্তিকে, 71-এর পরাজিত শক্তিদেরকে আপনি একবার জিজ্ঞাসা করেন যে এই 10 কোটি মানুষের বিনিময়ে, মানে 1 কোটি মানুষের বিনিময়ে, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা তো 1 কোটি, 2 কোটি ধরেন, মানে 10% যদি হয় 2 কোটির কাছাকাছি, 1 কোটি 80 লাখ। তো 2 কোটির বিনিময়ে আপনি 40 কোটি 30 কোটি নিয়ে আসবেন, কোথায় জায়গা দিবেন? দেখি কেউ জায়গা দেয়নি, মুজাহিদরা, আনসাররা। তো সেই জন্য বলছি, এদের কোনো ক্যালকুলেশন নেই, ওদের কোনো চিন্তা নেই, ওদের কোনো, আপনাকে বলি, পুরো পৃথিবীতে যে মুসলমান আমরা বলি, পুরো পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস, টোটাল পৃথিবীতে 800 কোটি। তো 800 কোটির মধ্যে ধরেন আপনি 180 কোটি থেকে 200 কোটি মুসলমান, তাহলে আরো কত বাকি থাকে? 600 কোটি। 600 কোটি অমুসলিম। তাহলে আপনি দেখেন, এই পুরো পৃথিবীতে মুসলমানদের একটা ফান্ডামেন্টাল বিশ্বাস কি জানেন? মুসলমান ছাড়া আর কেউ আসতে যাবে না। কিন্তু আর যে 800 কোটি মানুষের মধ্যে আরো 600 কোটি মানুষ আছে, ওরা কিন্তু এটা ভাবে না। ওদের চিন্তা অন্যরকম। ওদের চিন্তা হলো আমি ভালো কাজ করি, আমার দেশকে উঠাই, জাতিকে উঠাই, নিজে উঠি, সমাজ রাষ্ট্রকে সমৃদ্ধ করি। আর মুসলমানের সম্পর্কে কবি নজরুল একটা কথা বলছিলেন। নজরুল বলেছিলেন যে বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, মানুষ চাঁদের দেশে যাচ্ছে, মানুষ আরেক গ্রহে যাচ্ছে, আরেক গ্রহে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আর আমাদের মৌলবীরা সারা রাত গবেষণা করে রকেট উৎক্ষেপণ করতেছে। আর আমাদের মোল্লারা, আমাদের এই মৌলবাদীরা চিন্তা করে বিবি তালাকের ফতোয়া খোঁজে, কেমনে দিলে হবে, কেমনে দিলে হবে না। টয়লেটে যাইতে কোন ফা আগে দিতে হবে, কোন ফা পরে দিতে হবে, কথা বুঝছেন? স্ত্রী সহবাসের দোয়া কোনটা ফিরে সহবাস করতে হবে, এই সব ছাড়া তাদের চিন্তা চেতনা, দুলাগুলো বিক্রি করে। এখন এই জন্য বলতেছি, তারা তো প্রায় প্রাগ ঐতিহাসিক চিন্তা চেতনা নিয়ে বসবাস করে। তারা আপনাকে একটা জিনিস, আপনাকে একদম খুব শার্পলি আপনি যদি একটা জিনিস দেখেন, বাংলাদেশে এই যে ইউটিউব, ফেসবুক সয়লাভ হয়ে গেছে, টুইটারে সয়লাভ হয়ে গেছে। মোল্লারা ওয়াজ করে 10টা-12টা ইউটিউব চ্যানেল এসে ওটা প্রচার করে। সেখানে মানে মনে করেন যে পতিতালয়ের বিজ্ঞপ্তি হচ্ছে, মদের বিজ্ঞপ্তি হচ্ছে, হারাম জিনিসের বিজ্ঞপ্তি হচ্ছে। সেখান থেকে তারা মনিটাইজেশন করে, পয়সা বানায়, সেন্ড মারে, ওইসব পয়সা দিয়ে কিনা। আর এমনিতে কিন্তু সারাক্ষণ হারাম দিচ্ছে। আল্লাহ ইহুদি নাসারার হাত তুমি নাচতে নাবুদ করে দাও, এটা বলছে। আর আরো একটা মজার কাহিনী শুনবেন, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এই কম্পিউটার আবিষ্কার, এই যে মোবাইলের আবিষ্কার, এই ইন্টারনেটের আবিষ্কার, বলে যে এগুলো তো তারা নাকি কোরআন গবেষণা করে করছে। এই যে মনে করেন এই মূর্খরা, তোরা সারাদিন কোরআন লইয়া পড়ে থাকস, হাদিস লইয়া পড়ে থাকস, তোরা পাস না, তারা কিভাবে পায়? তার মানে তোরা তাদেরকে সালাম করবি সকাল বিকাল, সালাম করবি, তাইলে তোরা বুঝবি, তোমরা বুঝবা যে কিভাবে কোরআন শরীফ পড়লে এটার ভিতর থেকে জ্ঞান বিজ্ঞান আসে। তোমরা যেভাবে পড়ো ওইভাবে তো জ্ঞান বিজ্ঞান আসে না। তার মানে তোমরা ফান্ডামেন্টালি মিস্টেকেন। তোমাদের পড়া রাইট না, তোমাদের চিন্তা রাইট না, তোমাদের কোনোটাই শুদ্ধ না, তোমরা অশুদ্ধ। এই জন্য তোমরা ছাদের দেশে যাইতে পারো না। তারা কোরআন শরীফ গবেষণা করে ছাদের দেশে চলে যায়, তোমরাই বলছো তাদের কাছ থেকে কোরআন শরীফ শিখো। তো সেই জন্য বলছি, তাদের যে বুদ্ধিভিত্তিক চেতনা একেবারে ঠুনকো। এখন বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশে কি ইন্টারনেট, কম্পিউটারের এই প্রযুক্তি আসার পর একটা প্রজন্ম তৈরি হয়েছে, তারা জীবনে কোনো একটা বই পড়ে নাই। তাহলে
মঞ্জু ভাই, ভারত বিদ্বেষ পুরো ব্যাপারটা কি একটা কাভার আপ? এটা কাভার আপ মানে হচ্ছে কি, জ্বালা যন্ত্রণা মিটানোর জন্য এক ভদ্রলোক, ব্যর্থতা? হ্যাঁ হ্যাঁ, ব্যর্থতা মানে নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য। দেখেন, ভারত এবং পাকিস্তান একই দিনে স্বাধীন হয়েছে। 1 মিনিট আগে পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া হয়েছে, 1 মিনিট পরে 1947 সালের 14ই আগস্ট রাত্রে 12টার আগে, ঠিক 12টা বাজার 1 মিনিট আগে পাকিস্তানকে স্বাধীনতা দেওয়া হয়েছে। ঠিক 12টা বাজার 1 মিনিট পরে ইন্ডিয়া স্বাধীন হয়েছে। তো ইন্ডিয়া আর পাকিস্তান একদিনে স্বাধীন হলেও এই যে 75 বছরে পাকিস্তান কোথায় আছে পৃথিবীর সব মানুষ জানে। পাকিস্তানের অবস্থা, পাকিস্তান পাকি একটা গালি হয়ে গেছে, আপনি জানেন সেটা। কেন কেন হলো? কারণ তারা ধর্মের অপব্যবহার, জঙ্গিবাদের রপ্তানি, নিজদের মধ্যে খুনাখুনি। আজ পর্যন্ত 75 বছরের মধ্যে একটি সরকারও 5 বছরের একটি টেনিউর পার করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যার বয়স 53 বছর, এই 53 বছরের ভেতরে একটি সরকারও 5 বছর টেনিউর কন্টিনিউ করতে পারেনি। তার মানে সেই দেশটি হচ্ছে পাকিস্তান। আফগানিস্তানের মানুষ তো পাকিস্তানকে গালি হিসেবে মনে করে, কারণ আফগানিস্তানকে পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে। একদিকে মোল্লা ওমরকে ধরে দিবে, তারপরে লাদেনকে ধরে দিবে, কয়ে টাকা খায়, আবার নিজের দেশে ওগরে পোষে। মানে ডাবল স্ট্যান্ডার্ড, এরা দুমুখী সাপ, এরা মুনাফেক। 71 সালে যেভাবে আমাদের নারী দর্শন করেছে, আমাদের নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদেরকে কোণঠাসা করেছে এবং বাংলাদেশে প্রগতিশীল মানুষকে নির্যাতন করেছে, ঠিক এই ধারাবাহিকতায় কিন্তু আজকের মৌলবাদীরা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম, আসলে অনেক তথ্য পেলাম। এই পুরো ভারত বিদ্বেষ বলতে গিয়ে অনেক কিছু আসলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।